দিল্লির ইমিগ্রেশনে অসৌজন্যমূলক আচরণ, রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহেদ। ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে নিন্দা জানালো ঢাকা। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। পুশিন রুখতে কুষ্টিয়া সীমান্তে বিজিবির শক্ত অবস্থান। পতাকা বৈঠকের পর শূন্যরেখা থেকে 12 জনকে সরিয়ে নিল বিএসএফ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেনজিরকে ফেরাতে 30 দিনে প্রত্যর্পণ আবেদনের আহ্বান আমিরাতের। রাজনৈতিক মামলা না থাকায় সহজে ফেরানোর আশা, বিচারের মুখোমুখি করা হবে ট্রাইব্যুনালেও। যানজট নিরসনে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টার নির্দিষ্ট স্থানে নেওয়ার তাগিদ। সচিবালয়ে বৈঠক। দলীয় প্রভাব মুক্ত রেখে বিতরণ হবে ফ্যামিলি কার্ড, বাস্তবায়ন করবেন প্রশাসনের কর্মকর্তারা। স্বচ্ছতা নিশ্চিতে 6 মাস পর পর তৃতীয় পক্ষ নিয়ে পর্যালোচনার সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংক থেকে 5,000 কোটি টাকা ধার পেল ইসলামী ব্যাংক। নিরপেক্ষ সদস্যদের নিয়ে দ্রুতই গঠন হবে পূর্ণাঙ্গ বোর্ড। গ্রাহকের আস্থা ফেরার আশা কর্তৃপক্ষের। এবং বিশ্বকাপে রাতে বেলজিয়ামের চ্যালেঞ্জ নেবে সালাহের মিশর। স্কোয়াড নিয়ে চিন্তায় আর্জেন্টিনা, এখনও ইনজুরি সংখ্যা এবি। মেসির জন্য ফিফার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দিল্লিতে ইমিগ্রেশন কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। এ ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো ঢাকা। এমন ঘটনা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন প্রধানমন্ত্রী পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সরকারি সূত্র জানিয়েছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন বা IOR এর একটি সম্মেলনে অংশ নিতে দিল্লি যান তিনি। পরে সফর স্থগিত করে সোমবার সকাল 11:30টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। এ ঘটনায় রোববার রাত থেকেই বিভিন্ন গণমাধ্যমে সংবাদের বরাতে তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। জিজ্ঞাসাবাদের নামে 2.5 ঘণ্টা তাকে ইমিগ্রেশন বিভাগে হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিক্রিয়া জানান রাজনীতিবিদরাও, যদিও পরে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপের পর ভারতীয় কর্তৃপক্ষ তার প্রবেশের অনুমোদন দেয়। তবে ওই পরিস্থিতির পর দিল্লিতে না গিয়ে তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নিয়ে ঢাকায় ফিরে আসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী প্রতিমন্ত্রী ঘটনাটিকে অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করেন। জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন, দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। It's not welcoming. We don't expect this kind of events to happen. But আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। পরে এ ঘটনায় বিকেলে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বিজিবির শক্ত অবস্থানের কাছে আবারও হার মানল বিএসএফ। 4 দিন পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতে ফিরিয়ে নেওয়া হলো 12 জনকে। এখনও কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন 20 জন। অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বিজিবি। সতর্ক পাহারায় আছেন স্থানীয়রাও। প্রায় 96 ঘন্টা পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখা থেকে পুশিনের অপেক্ষায় রাখা 12 জনকে ফিরিয়ে নেয় বিএসএফ। 4 দিন ধরে সীমান্তের কঠোর অবস্থানে দেখা গেছে বিজিবিকে। তাদের সহায়তা করে গ্রামবাসীও। সোমবার সকালে সীমান্তে দেখা দেয় উত্তেজনা। দুই দেশের বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় দুপাশে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাৎক্ষণিক বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়। বিজিবির শক্ত অবস্থানের কারণে শেষ পর্যন্ত 12 জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। নিয়ে এসে ওদের উঠে নিয়ে চলে গেল, বিজিবি সংবাদ দেয়। ওই মুহূর্তে আমরাও আমাদের বাংলাদেশ পাবলিক জন সব আমরা নাঠিবালা নিয়ে আসলাম। ওরা শুধু নখগুলো উঠে নিয়ে চলে গেল। পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে বিজিবি। সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক আছে, বাট এই পুশিন রোধে আমাদের যে তৎপরতা ছিল
তৎপরতা, সেই তৎপরতা আমরা সবসময় বজায় রাখবো। আজকে আবার পতাকা বৈঠক হওয়ার পরে তারা নিয়ে গেল, এখন তাদের ইনভেস্টিগেশনের রেজাল্টটা কি হয়েছে তা তো আমি বলতে পারবো না, বাট তারা নিয়ে চলে গেছে। একদিন পার হলেও কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা সীমান্তের শূন্যরেখায় ২০ জনকে রেখেছে বিএসএফ। রৌমারী সীমান্তে নারী শিশু সহ ৯ জন এখনও ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন। এছাড়া চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্তে পুশিনের চেষ্টায় ১১ জনকে শূন্যরেখায় রাখা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের মালদায় হোল্ডিং সেন্টারে বেশ কয়েকজন নারী পুরুষকে জড়ো করার খবরে বাড়তি সতর্কতায় রয়েছে বিজিবি ও স্থানীয়রা। পুশিনের সংখ্যায় ঠাকুরগাঁয়ের রত্নায় ও বেউরজারি সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশিং ঠেকাতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। ভারত বাংলাদেশের অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল নয় এমন দাবি করে দেশবাসীকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সীমান্তে পুশিনের চেষ্টা ও হত্যার প্রতিবাদে বিকেলে রাজধানী শাহবাগে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। ভারতের সঙ্গে ন্যায্য ও সমতার ভিত্তিতে সম্পর্কের প্রত্যাশার কথা জানান গোলাম পরোয়ার। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। পরে শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। কাঁটাতারের বেড়ায় পুশিন হত্যা, বর্ডার কিলিং, আমাদের পানি সমস্যা নিয়ে আমাদের প্রতি আপনারা আগ্রাসী আচরণ করেছেন সব সময়ে, কিন্তু এবার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নতুন করে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা বলতে চাই, ভারতের যে সীমানা, ভারতের স্বাধীনতা, ভারতের সার্বভৌমত্ব, ভারতের অখণ্ডতার প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আপনারা আমাদের অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে পারেননি। দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণ আবেদন করার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কূটনীতি বিশ্লেষক বলছেন, রাজনৈতিক মামলা না থাকায় তাকে ফেরানো কঠিন হবে না। আর অপরাধ বিশ্লেষক বলছেন, বেনজিরকে ফেরত এনে বিচারের মুখোমুখি করা গেলে কমে আসবে দুর্নীতির প্রবণতা। বুলবুল রেজার প্রতিবেদনে বিস্তারিত। যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে হুঙ্কার দেয়া বেনজির আহমেদ নিজেই জড়িয়ে পড়েন সীমাহীন দুর্নীতিতে। ১ দশকেরও বেশি সময় ছিলেন পুলিশের গুরুত্বপূর্ণ ৩টি পদে। ক্ষমতার অপব্যবহার, জমি দখল, আবার কখনো নারী কেলেঙ্কারি, নানা ঘটনায় বারবার ছিলেন আলোচনায়। একাধিক মামলার ফেরার হিসেবে কখনো দুবাই, কখনো লন্ডন সহ বিভিন্ন শহরে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি বাংলাদেশ পুলিশকে যে চিঠি পাঠিয়েছে সেখানে বলা আছে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণের আবেদন পাঠাতে হবে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি হওয়া এবং দুবাইয়ে তার গ্রেফতার দুটি বড় ধাপ পার হয়েছে। তাছাড়া বেনজিরের বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসার নয়, এটি দুর্নীতি, অবৈধ সম্পদ, জালিয়াতি, মানি লন্ডারিং বা সংশ্লিষ্ট অপরাধের বিচারিক প্রক্রিয়া। এখন যে জায়গাটা আসবে এটা হবে দ্বিপাক্ষিক কূটনৈতিক ব্যবস্থা। বাংলাদেশ সরকারের দিক থেকে বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে অনুরোধ করবে বিচার কার্য সম্পন্ন করার জন্য তার উপস্থিতি এখানে প্রয়োজন। সেই অনুরোধের প্রেক্ষিতেই তারা হয়তো তাকে এখানে পাঠানোর ব্যবস্থা করতে পারে। সংযুক্ত আরব আমিরাত এবং আমাদের যে আইনি কাঠামো আছে সেক্ষেত্রে এই ধরনের প্রতিবন্ধকতা নাই। মোটামুটি আমরা যেই ধরনের আইনি ব্যবস্থাপনা করি তারাও সেই রকমই করে। কাজে সেক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি জটিলতা হওয়ার কথা নয়। অপরাধ বিশ্লেষকরা মনে করেন, বেনজির আহমেদের মতো দুর্নীতির রাঘব বোয়ালদের দেশে ফেরত এনে বিচার নিশ্চিত হলে কমবে অপরাধ প্রবণতা। আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের যে ক্ষমতা বা অন্যান্য পেশার যে ক্ষমতা রয়েছে, তার যে প্রক্রিয়াগত যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে ব্যবহার করে যারা অন্যায় করছেন তাদের জন্য একটা সতর্কবার্তা, এবং অতীতে যারা অন্যায় করছেন তাদের জন্য ভয়ের কারণ যে
তাকেও এই অবস্থার মুখোমুখি হতে পারে। বাংলাদেশের সঙ্গে 3টি দেশের বন্দি বিনিময় চুক্তি আছে। দেশগুলো হলো ভারত, থাইল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আরব আমিরাতের সঙ্গে এই ধরনের চুক্তি নেই। তবে বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও আরব আমিরাত থেকে অতীতে বিভিন্ন সময় আসামি বা বন্দি ফিরিয়ে আনার একাধিক নজির রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমদকে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতির সব নথিপত্র গোছাচ্ছে দুদক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কূটনৈতিক চ্যানেলে এই নথিগুলো পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। পলাতক দুর্নীতিবাজদের বিদেশে থাকা সম্পদ পুনরুদ্ধার সম্ভব বলে মনে করছেন আইনজীবীরা। তসলিম তৌহিদের প্রতিবেদন। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের 126 নম্বর রোডের এই ভবনের 2টি ফ্লোরে 4টি ফ্ল্যাটের মালিক ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। গত বছরের ডিসেম্বরে এই ফ্ল্যাটগুলো ক্রয় করে আসবাবপত্রসমূহ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় দুদক। প্রতিটি ফ্লোরের সম্ভাব্য ভাড়া 2,30,000 টাকা ধরা হলেও এখনও তা ভাড়া দিতে পারেনি দুদক। একইভাবে আদাবারের 6টি, বাড্ডায় 2টি ফ্ল্যাটও রিসিভার নিয়োগ করতে পারেনি। তবে গোপালগঞ্জের সাভানা রিসোর্টটি স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যেখান থেকে নিয়মিত রাজস্ব জমা হচ্ছে রাষ্ট্রীয় কোষাগারে। দুদকের তথ্য মতে 74 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 4টি মামলা সহ পাসপোর্ট জালিয়াতি ও মানি লন্ডারিং মিলিয়ে বেনজিরের বিরুদ্ধে মোট 6টি মামলা রয়েছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর ও বান্দরবন সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় 345 বিঘা জমি সহ অঢেল সম্পদের খোঁজ পায় দুদক। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে দুবাইতে থাকা তার ফ্ল্যাটও জব্দ করে সংস্থাটি। এদিকে দুবাইতে গ্রেফতার হওয়া বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সমস্ত নথিপত্র তৈরির প্রস্তুতি চলছে। দুর্নীতির এসব নথিপত্র চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে কূটনৈতিক চ্যানেলে। এখন যে আমাদের কাজটা সেটা হলো আমরা ফরমালি দুদক একটা রিকোয়েস্ট লেটার পাঠাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এনসিবিতে পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইনজীবীরা বলছেন, পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাকে সঠিক নথিপত্র সরবরাহ ও কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে। দুবাইতে এটা খুব মুখ্য হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে কি যে প্রপার ডকুমেন্টেশনসগুলো ঠিক আছে কিনা, যে অ্যালিগেশন অফেন্ডারের বিরুদ্ধে বলা হচ্ছে ডকুমেন্টে সেটা রিফ্লেকশন আসছে কিনা, সেটা বড় একটা বিষয় থাকে। একই সঙ্গে দুবাইতে জব্দকৃত সম্পদ দেশে ফিরে আনতেও কূটনৈতিক চ্যানেলে আলোচনা অব্যাহত রাখার তাগিদ সংশ্লিষ্টদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেন, শাপলা চত্বর একরাম হত্যা সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে প্রায় 10টি মামলা তদন্ত চলছে। পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথাও জানান তিনি শুধু শাপলা চত্বরের মাস্টারমাইন্ড না, তার বিরুদ্ধে আমাদের ওখানে প্রায় 10টির মতো মামলা। চট্টগ্রামের একরাম কমিশনার যে হত্যাকাণ্ড, তার সাথে তার সরাসরি সম্পৃক্ততা ছিল। তার বিচারের ব্যাপারে আমাদের ট্রাইব্যুনাল সর্বোচ্চ কঠোর হস্তে এই বিচারটি সম্পন্ন করা হবে। রাজধানীর যানজট নিরসনে গাবতলী, সায়দাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভায় এ নির্দেশ দেন তিনি। এছাড়া যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টার দ্রুত নির্দিষ্ট স্থানে নেওয়ার তাগাদা দেন সরকার প্রধান। ব্যস্ত সড়কে থেমে থেমে আছে সারি সারি বাস, বাধা তৈরি করছে যান চলাচলে, ফলে তৈরি হচ্ছে যানজট। রাজধানীর প্রবেশ পথ ও ভেতরে থাকা বাস টার্মিনাল এলাকায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা। এবার দুর্ভোগ তৈরি করা বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গুলিস্তান বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে, মহাখালী টার্মিনাল অস্থায়ীভাবে স্থানান্তর হবে পূর্বাচলে, পরে স্থায়ীভাবে টঙ্গীতে সরিয়ে নেওয়া হবে। গাবতলী টার্মিনাল নেওয়া হবে হেমায়তপুরে, আর সায়দাবাদ টার্মিনাল যাবে কাঁচপুরে। সোমবার সচিবালয়ের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভায় 4টি টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে ব্রিফিংয়ে এই তথ্য জানান ঢাকা সিটির 2 প্রশাসক। পরিবহন মালিক শ্রমিকরা একটা সময় নিয়েছিল আগামী 15 তারিখ পর্যন্ত, জুলাই। এই 15 তারিখের মধ্যে যাতে এটা একটা ডিসিপ্লিনে আমরা আনতে পারি, শৃঙ্খলায় নিয়ে আসা। অর্থাৎ এখানে কাউকে উচ্ছেদও আমরা করলাম না, আবার পুরোপুরি একের বিশৃঙ্খল অবস্থাও ছেড়ে দিলাম না। এগুলোকে আলাপ আলোচনার মাধ্যমে কত দ্রুত একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যায়, ব্যবস্থাপনাটা
যাতে ঠিকঠাক মতো আনতে পারি সেটা উনি নির্দেশ দিয়েছেন। দুই প্রশাসক আরও জানান, রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগাদা দিয়েছেন সরকার প্রধান। সভায় ট্রাফিক ব্যবস্থাপনায় এআই ক্যামেরা স্থাপনের সুফল নিয়ে সন্তোষ জানানো হয়। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের তোষামত নয়, জনগণের সামনে সত্য তুলে ধরার তাগিদ দিয়েছেন তিনি। সচিবালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর বার্তা প্রধানদের সঙ্গে বৈঠকে কথা বলেন সরকার প্রধান। বৈঠকে টেলিভিশন শিল্পের সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়। এ সময় টেলিভিশনকে একটি পূর্ণাঙ্গ শিল্প খাত হিসেবে গড়ে তোলার দাবি জানান সাংবাদিকরা। দেশের ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, দেশ গঠনে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 18 জুন এ বিষয়ে অংশীজনদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হবে। আমাদের যে টেলিভিশন ইন্ডাস্ট্রিগুলো বিশেষ করে এখানে একটা নীতি কাঠামোর মধ্যে আনা, যে নীতি সহায়তা দেওয়া, সম্ভবত আগামী 18ই জুন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার ব্যাপারে একটা আলোচনা হবে। সেখানে যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যারা সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত আছেন, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন, সবাই মিলে বসে একটা নীতি কাঠামো তৈরি করলে আমরা আশা করি যে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে এগুলো একটা সমাধানের দিকে যাবে। আমরা চাই না সারাক্ষণই আমরা রাজনীতি নিয়ে কথা বলবো। আমাদের মধ্যে যে মানবিক অনুভূতিগুলো, মানবিক মূল্যবোধগুলো, এই বোধগুলো জাগিয়ে তোলা দরকার। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 21 ও 22 জুন দুদিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর পৌঁছাবেন তিনি। সরকার প্রধানের সফর ঘিরে আশায় বুক বাঁধছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। বিএনপি নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন সফরের প্রস্তুতি নিয়ে। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গন্তব্য মালয়েশিয়া। আগামী 21 জুন 2 দিনের সফরে কুয়ালালামপুরে পা রাখবেন তিনি। সরকার প্রধানের রাষ্ট্রীয় এই সফর ঘিরে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে বইছে আনন্দের জোয়ার। দেশটির প্রধান শহরগুলোতে প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ প্রবাসীরা। প্রধানমন্ত্রীকে বরণে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। অনেকের মতে এই সফর হবে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ। আমরা চাই বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে ডিপ্লোম্যাটিক যে সম্পর্ক, বিজনেস এবং সংস্কৃতি সব কিছুতেই বাংলাদেশ এবং মালয়েশিয়ার আগের থেকে আরও ভালো কিছু করবে। তিনি আমাদের প্রবাসীদের নিয়ে যত সমস্যা আছে তিনি তার সমাধান করবেন, এটা আমাদের প্রত্যাশা এবং আশা। আমাদের এখান থেকে যেই আবেদনটা থাকবে প্রধানমন্ত্রীর কাছে, যাতে এখানে যারা অবৈধ আছে তারা যেন বৈধতা পায়। রাজনৈতিক দৃষ্টিকোণ ছাড়াও শ্রমবাজার সম্প্রসারণ এবং প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সফর কার্যকর ভূমিকা রাখবে। আগমনের অপেক্ষায় প্রহর গুনছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারের উন্নয়ন, প্রবাসীদের নানাবিধ সমস্যার সমাধান এবং দুই দেশের দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। গণমাধ্যম বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়াতে না পারলে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। যে 16 জন গণমাধ্যমের কালো দিবস রচিত হয়েছিল সেই দিনটিকে গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের দিন করার আহ্বান জানান তিনি। বলেন, মতাদর্শের ভিন্নতা থাকলেও দেশ ও মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণমাধ্যম কমিশন গঠনের তৎপরতা বেগবান হচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী। সংস্কৃতি এবং তাকে কাঠামোবদ্ধ করার যে কাজ, তা কখনোই আমরা প্রাতিষ্ঠানিক করতে পারিনি। কাঠামোবদ্ধ না করা পর্যন্ত আমরা গণতন্ত্র চর্চা করতে পারবো না। রাজনৈতিক দায়িত্বের মতোই তেমন একটি পেশা যা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকবে মতাদর্শের সঙ্গে, কিন্তু একই সঙ্গে দেশ এবং মানবতার সমৃদ্ধির লক্ষ্যে একটা ঐক্যবদ্ধতা চর্চা করবে। দলীয় প্রভাব মুক্ত রেখে বিতরণ হবে ফ্যামিলি কার্ড, বাস্তবায়ন করবেন প্রশাসনের কর্মকর্তারা। স্বচ্ছতা নিশ্চিতে 6 মাস পর তৃতীয় পক্ষ দিয়ে পর্যালোচনার সিদ্ধান্ত।
ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়ার মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদনের পর একথা জানিয়েছেন সরকারের দুই মন্ত্রী। ব্যাংক ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, দেশের 41 লাখ নারীকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে 2026-27 অর্থ বছরের বাজেটে 14,500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। সোনালী ব্যাংকের টাকা পে আপস ব্যবহার করে 4 কোটি 10 লাখ পরিবারের প্রধান নারী মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন। কি পরিমাণ? সোমবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন দেওয়ার পাশাপাশি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, 6 মাস পর পর তৃতীয় পক্ষের মাধ্যমে ফ্যামিলি কার্ডের বিষয়টি পর্যালোচনা করা হবে। এছাড়া স্বচ্ছতা নিশ্চিতে এই কার্যক্রম বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব থাকবে না। জেলা প্রশাসক সহ সরকারি কর্মকর্তারা এটি বাস্তবায়নে কাজ করবেন। এটার মধ্যে কোনো ম্যানিপুলেশনের কোনো ইস্যু নাই। ইররেসপেক্টিভ অফ সেক্স, রিলিজিয়ন এন্ড পলিটিক্যাল বিলিফ, অল দি ফ্যামিলিজ উইল গেট দি বেনিফিট। যে সমস্ত স্ট্রেংথ এন্ড উইকনেস অ্যাড্রেস করে রিভিউ করার যে বিষয়টা, এভরি 6 মান্থস ইট উইল বি রিভিউড, থার্ড পার্টি রিভিউ হবে। অর্থমন্ত্রী জানান, স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করতেই ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম। আমরা যাদেরকে দিচ্ছি তাদের জীবনের কি ইমপ্যাক্ট হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, এটাও আমাদের জানা দরকার। আমাদের কতটুকু দারিদ্র্য বিমোচন হচ্ছে এখানে, তাদের জীবনযাত্রার মান কতটুকু উন্নত হচ্ছে, তাদের স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে তারা কতটুকু এগিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আমাদের ইভ্যালুয়েট করা দরকার। চ্যালেঞ্জ থাকলেও ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল ও সমৃদ্ধ করাই এবারের বাজেটের মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী। ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীল অর্থনীতি, স্থিতিশীল অর্থনীতি থেকে সমৃদ্ধির অর্থনীতি, খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 1 বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। 27 জুলাই থেকে চালু হচ্ছে ফ্লাইটটি। 20 জুন থেকে মিলবে টিকিট। সরাসরি বিমান চলবে। বাংলাদেশ জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য বাড়বে বলে আশা বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর। 2023 সালে সেপ্টেম্বরে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে চালু করা হয় ঢাকা নারিতা রুটের ফ্লাইট। তবে যাত্রী সংকট ও বিমানের অভ্যন্তরীণ সমস্যার কারণে ফ্লাইট চালুর কয়েক মাসেই ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 166 কোটি টাকা। এরপরেই বন্ধ হয়ে যায় এই রুটের সরাসরি ফ্লাইট। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, রুট পর্যালোচনা করেই আগামী 27 জুলাই ফের ঢাকা নারিতার মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। 20 জুন থেকে শুরু হবে টিকিট বিক্রি। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এদিকে 16 ডিসেম্বরেই থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। 20 জুন থেকে আমরা টিকিটটা ওপেন করে দিব, যেটা বিমানের ওয়েবসাইট সহ সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে। আমরা আপাতত একটা ফ্লাইট করছি। আমরা ফ্লিট বাড়ানোর সাপেক্ষে আমাদের এখানে 2টা থেকে 3টা পর্যন্ত ফ্লাইট করতে পারবো। মন্ত্রীর আশা, ঢাকা নারিতা সরাসরি বিমান চলাচলের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, শিক্ষা এবং কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। জাপান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ত যোগাযোগ বৃদ্ধি করার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা নারিতা ঢাকা রুটে 30 জুনের মধ্যে পুনরায় ফ্লাইট পরিচালনার নির্দেশনা প্রদান করেন। 45 দিন সময়ের প্রয়োজন হবে তাদের। আমরা 30 জুনে যেটা বলেছিলাম সেটা অন টাইমে আমরা করতে পারছি না, বিকজ জাপান সিভিলেশনের কিছু ফর্মালিটি যে কারণে কমিটমেন্ট করেছি, সেটা ইনশাল্লাহ 27 জুলাইয়ের মধ্যে আমরা শুরু করব। বন্ধ হওয়ার আগের 6 মাসে এই রুটে প্রতি মাসে প্রায় 2 কোটি টাকা লাভ হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আজকে আমরা এখানে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 5 বছরের মধ্যে অর্থনীতিকে সমৃদ্ধ করতে 3R কৌশল উন্মোচন করেছে সরকার। 2030-31 অর্থ বছরের মধ্যে 8.5% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন আর বিনিয়োগকে জিডিপি 40% নিয়ে যাওয়াই লক্ষ্য। এমন উদ্যোগকে ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা। তবে কৌশলের প্রথম ধাপে সংস্কারের পরিবর্তে প্রবৃদ্ধিতে বেশি জোর দেওয়াকে উচ্চাভিলাষী মনে করছেন অর্থনীতিবিদরা। ইয়ানুর শিফাতের রিপোর্ট।
নতুন বাজেটে দেশের ভঙ্গুর অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জন, পুনর্গঠন ও বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে 3R কৌশল নিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেট আমি তুলে ধরছি। এই কৌশলের মধ্যে রয়েছে রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন। সরকার 3 ধাপে এই কৌশল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে। এই কৌশলের মাধ্যমে সরকারের আশা 2030-31 সালের মধ্যে 8.5% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, পাশাপাশি মূল্যস্ফীতি নামিয়ে আনতে চায় 5%। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ জিডিপির 2.7% আর মোট বিনিয়োগ জিডিপির 40% উন্নীত করার লক্ষ্য সরকারের। ব্যবসা বাণিজ্য সহজীকরণে 5 বছরকে কম সময় হিসেবে দেখলেও সরকারি কৌশলকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। 5 বছর যদিও খুব কম সময়, মনে করি যে ইকোনমি 15-20 বছর ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা 5 বছরে আবার পুনর্গঠন করে আবার অগ্রসর হবে, এই ধরনের একটা পরিকল্পনা দরকার ছিল। প্রথম ধাপ অর্থনৈতিক পুনরুদ্ধারে উচ্চাভিলাষী প্রবৃদ্ধিকে বেশি গুরুত্ব না দিয়ে সংস্কারে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। গ্রোথ কত হবে বা খুব বেশি হবে কিনা সেটা হয়তো রিকভারি পিরিয়ডে চিন্তা না করলেও চলতো আর কি। কাজে রিকভারি পিরিয়ডে প্রবৃদ্ধির জন্য একটু কনজারভেটিভ অ্যাপ্রোচ নেওয়া দরকার। 3R স্ট্র্যাটেজি যেটা নেওয়া হয়েছে 3টা পর্যায়ে, এটা কৌশল হিসাবে ঠিক আছে, কিন্তু বাস্তবায়ন সক্ষমতার উপরেই এটার সাকসেসটা নির্ভর করবে। প্রথম বছরে মূল্যস্ফীতি, ব্যাংক খাত ও পুঁজিবাজারের সংস্কারের ওপর প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন তারা। পরিষদের সবাই। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে 69,000 কোটি টাকার রেকর্ড বাজেট বরাদ্দ করা হয়েছে। তবে দেশ তামাক ও মাদকমুক্ত না হলে এই বিশাল বাজেট কোনো উপকারে আসবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 69,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে এবার আমাদের বাজেট হয়েছে, দ্য হাইয়েস্ট বাজেট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ আফটার লিবারেশন। যদি আমরা নেশার বিরোধী, ইফ ইউ ক্যান নট ফর্ম এ টোবাকো ফ্রি সোসাইটি অ্যান্ড অ্যাডিকশন ফ্রি সোসাইটি, ইফ ইউ ফেল টু ফর্ম that society, if we fail to convert our society into a drug addiction free society, all investment will go in vain. রাত 11টার সময় আরও থাকছে। অবশেষে থামছে যুদ্ধ, খুলছে হরমুজ। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি শুক্রবার। তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার ঘোষণা বিভিন্ন দেশের, তোপের মুখে নেতানিয়াহু। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। করমুক্ত আয়সীমা বাড়ানো হলেও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষের চাপ কমবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডির এই সম্মাননীয় ফেলো বলেন, সাধারণ মানুষের খাদ্যের ব্যয় কমলে প্রকৃত আয় বাড়লে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হলেই কেবল নতুন বাজেটের পুনরুদ্ধার পরিকল্পনা সফল হবে। এদিকে বাজেটে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে সরাসরি কর ছাড়ের পাশাপাশি উৎপাদন ও পণ্য পর্যায়ে ভ্যাট কমানো জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। একটা সুযোগ আমাদের জন্য। সাধারণ মানুষকে স্বস্তি দিতে নতুন বাজেটে করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়িয়ে 4.25 লাখ টাকা করা হয়েছে। তবে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ওপর চাপ কমবে না বলে মত অর্থনীতিবিদদের। সেই দৃষ্টিভঙ্গি থেকেও সোমবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত আলোচনা সভায় নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, মূল্যস্ফীতির কারণে এমনিতেই মানুষের বাস্তব আয় কমছে। এর মধ্যে নির্দিষ্ট আয়সীমার চাকরিজীবীদের ওপর করের বোঝা আরো ভারী হবে। মূল্যস্ফীতি, মজুরি পতন, এর সাথে আপনার সঞ্চয়ের হার কমে যাওয়া, এই তিনটে মিলিয়ে যে কোনো আমার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য একটা সংকটকাল সৃষ্টি করছে বলে আমরা মনে করি। সামাজিক সুরক্ষায় বরাদ্দ বৃদ্ধি কিংবা ক্যাশলেস লেনদেনের উদ্যোগ দুর্নীতি কমাতে ইতিবাচক হলেও অপ্রাতিষ্ঠানিক খাতের বিশাল শ্রমিক শ্রেণীকে কিভাবে সুরক্ষার আওতায় আনা হবে তা এখনো অস্পষ্ট বলে মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয়। এছাড়া গ্রামীণ সুবিধাবঞ্চিতদের জন্য বাজেটে বরাদ্দ থাকলেও শহুরে সুবিধাবঞ্চিতরা উপেক্ষিতই রয়ে গেছে বলে জানান তিনি। অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের আমরা কিভাবে সামাজিক সুরক্ষা
সুরক্ষার ভিতরে নিয়ে আসব, এইটা এখনো খুব পরিষ্কারভাবে আমাদের কাছে আসে নাই। যতখানি আমরা করছি গ্রামীণ গরিবদের জন্য, শহুরে গরিবদের জন্য কিন্তু আমরা অত মনোযোগ দেই না। বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে হলে সরাসরি কর ছাড়ের পাশাপাশি উৎপাদন ও পণ্য পর্যায়ে ভ্যাট কমানো জরুরি। তা না হলে করমুক্ত আয়সীমার সামান্য সুবিধায় সাধারণ মানুষের কোনো লাভ হবে না বলে মনে করেন আলোচকরা। ভ্যাটে যত নেট এক্সপানশন হবে, এটা ধনী গরিব নির্বিশেষে কিন্তু এটার অভিঘাতটা কিন্তু চলতে থাকবে। সামষ্টিক অর্থনীতির গতি প্রকৃতি কি হবে এটার উপর ভিত্তি করেই কিন্তু বাজেটটা তৈরি করা হয়েছে। জ্বালানি খাতে ভর্তুকি দিতে হবে, তবে সেটা সার্বজনীন না করার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞের। সাবসিডি দিতে হবে, বাট ওই সাবসিডিটা টার্গেটেড ভাবে দিতে হবে। ব্যাংক খাত সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জ্বালানি নিরাপত্তা এবং এলডিসি উত্তরণের প্রস্তুতি না নিলে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব নয় বলেও জানান অর্থনীতিবিদরা। জনগোষ্ঠীরা রয়েছেন একটু আগে যাদের অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেট জনতুষ্টির ব্যবসা বান্ধব, তবে তা বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ আছে। আমেরিকান চেম্বার আয়োজিত বাজেট পরবর্তী আলোচনা সভায় কথা বলেন বক্তারা। ব্যবসা সহজে করতে বাজেটের কর কাঠামোয় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের বড় বাজেট দেওয়ার কোনো বিকল্প ছিল না। তারা বলছেন, মূল্যস্ফীতি এবং জিডিপির যে লক্ষ্য ধরা হয়েছে তা অর্জন কঠিন হবে। একই সঙ্গে উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে এনবিআরকে। সংস্থাটির সঠিক সংস্কার আর ডিজিটাইজেশন ছাড়া রাজস্ব আয় বাড়ানো কঠিন। While this is a populistic budget, good for the people, we got a roadmap, positive, some predictability is also there. We also need to see some policy consistency. Ease of doing business, for that, definitely NBR thing is one of the major points, like dividing the NBR collection and the target setting part. This is very important. And one major area where we see that investor is still having some lacking for Bangladesh as an investing destination. Problem is that how do we achieve the targets? First one is the financing of this budget. So what we have seen that the revenue generation from domestic sources has always been limited, is not enough, and whatever target is given to the NBR, it is not possible for the NBR within this institutional strength to fulfill that target. 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জমি, ফ্ল্যাট বেচাকেনার কর দিয়ে বিনা প্রশ্নে অপ্রত্যাশিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়াকে স্বাগত জানিয়েছেন আবাসন নির্মাতাদের সংগঠন রিহ্যাব। সংগঠনটি বলছে, বাজেটে এই সুযোগ না দেওয়া হলে বিদেশে আরও অনেক বেগমপাড়া তৈরি হবে। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা বলেন রিহ্যাবের সভাপতি ডক্টর আলী আফজাল। তবে দীর্ঘমেয়াদে স্বচ্ছ ও বিনিয়োগ বান্ধব কর কাঠামো গড়ে তোলার তাগিদ দিয়েছে রিহ্যাব। সংগঠনটি বলছে, এর ফলে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান করবে। অপ্রদর্শিত অর্থ তৈরির প্রবণতা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে রডসহ নির্মাণ সামগ্রীর উপর আরোপিত অতিরিক্ত কর ও জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। ব্ল্যাক মানি আপনি যদি বের করার সুযোগ না দেন, তাহলে তো এটা আলটিমেটলি দেশের বাইরে চলে যাবে। এবং এখন যে বেগমগঞ্জ আছে, ভবিষ্যতে কিন্তু আরও অনেক গঞ্জ তৈরি হবে। তা আমরা চাচ্ছি বেগমগঞ্জ তৈরি না হয়ে দেশের টাকা দেশেই থাকুক, এবং গভর্নমেন্ট তো সেখানে একেবারেই বিনা শর্তে দেয়নি, তাকে ট্যাক্স পে করতে বলছে, যে ট্যাক্স পে করে সেইটাকে আমাদের মূল ধারায় ফিরে আসতে পারে। তো সেই জায়গার থেকে আমরা সাপোর্ট করছি। এবার বাণিজ্যের সংবাদ। তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংককে আরও 2,500 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পরদিন ব্যাংকটি পরিচালনার দায়িত্ব নিয়ে নবনিযুক্ত চেয়ারম্যান জানান, নিরপেক্ষ সদস্যদের নিয়ে দ্রুতই গঠন করা হবে পূর্ণাঙ্গ বোর্ড। আর বিতর্কিত শেয়ারের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রতিদিনই নাটকীয় মোড় নিচ্ছে ইসলামী ব্যাংকের পরিস্থিতি। তারল্য সংকট কাটাতে রোববার প্রথম দফায় 2,500 কোটি টাকা ধার দেওয়ার পর পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করেন গভর্নর। এরপরই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে চেয়ারম্যান নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। পরিচালনার দায়িত্ব পান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। সোমবার দ্বিতীয় দফায় আরও 2,500 কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। এদিন ব্যাংকটির দায়িত্ব নিয়ে জহির হোসেন বলেন, নিরপেক্ষ সদস্যদের নিয়ে দ্রুতই গঠন করা হবে পূর্ণাঙ্গ বোর্ড। সেই আমানতকারীদের আস্থা ধরে রাখার জন্য
তারপর আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য এবং গ্রাহকদের যে স্বাভাবিক সেবা, ব্যাংকের যে স্বাভাবিক সেবা, সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু আসলে আমরা আমাদের যে আয়োজন। অস্থিরতা কাটিয়ে দ্রুতই স্থিতিশীলতা এনে গ্রাহকদের আস্থা ফেরানো সম্ভব বলে আশা প্রকাশ করেন নবনিযুক্ত চেয়ারম্যান। আদালত কি ডিসিশন দেয়, তারপর বিএফআই রিপোর্ট কি ছিল, কিভাবে এই শেয়ারগুলো আসবে ব্যাংকে, তো সেটা তো আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। সেটগুলো তো অনেক, আপনারা জানেন যে অনেক বড় ধরনের এগুলো একটা সেট, এগুলোর রেডি বায়ার পাওয়া খুব ডিফিকাল্ট। আর একটা যেটা আমরা বায়ার পাইছিলাম সেটার ক্ষেত্রে আবার দুদকের আপত্তি থাকার কারণে আর একটা মামলার সাথে ওই অ্যাসেটটা রিলেটেড, সো দ্যাট সেটা আমরা বায়ার পাওয়ার পরেও ওই দুদকের। বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় 3 কোটি। সবশেষ 2024-এর আর্থিক বিবরণ অনুযায়ী নগদ ও নগদ সমমান সম্পদ 15,500 কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দুর্ঘটনাপ্রবণ ও নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত রিকশাই নীরবে ক্ষতি করছে শিশু, গর্ভবতী নারী ও ভবিষ্যৎ প্রজন্মের। এই যানগুলোর ব্যাটারি এখন দেশের অন্যতম বড় সীসা দূষণের উৎসে পরিণত হয়েছে। সীসা দূষণ নিয়ে আবু সাইদ নিশানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন অনুপ দত্ত। রাস্তা জুড়ে ছুটছে ব্যাটারি চালিত রিকশা। শহর থেকে গ্রাম সবখানেই তাদের দাপট। দেশে চলে প্রায় 50 লাখ ব্যাটারি চালিত রিকশা। এসব যানের পুরনো ব্যাটারির বড় একটি অংশ পুনঃ প্রক্রিয়াজাত করা হয় অবৈধ ও অনিয়ন্ত্রিত কারখানায়, যেখানে খোলা পরিবেশে ব্যাটারি ভেঙে সীসা সংগ্রহ করা হয়, যা ছড়িয়ে পড়ে আশপাশের মাটি, পানি ও বাতাসে। সীসা অ্যাসিড ব্যাটারি ব্যবহার শেষে হয়ে উঠছে বড় ধরনের পরিবেশগত ঝুঁকি। ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ব্যবহৃত ব্যাটারির পরিমাণও। প্রতিটি অটোরিকশায় গড়ে 4টি করে সীসা অ্যাসিড ব্যাটারি থাকে। এর মেয়াদ থাকে 9 মাস থেকে 1 বছর। এরপরেই এটি পরিবর্তন করতে হয়। ফলে প্রতি বছর ব্যবহৃত ব্যাটারির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। হচ্ছে অনিরাপদভাবে পুনঃ প্রক্রিয়াজাতকরণ। এতে প্রতিদিনই বাড়ছে ভয়াবহ মাত্রায় সীসা দূষণ। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহৃত ব্যাটারির প্রায় 80 থেকে 90% রিসাইকেলিং হয় অনিয়ন্ত্রিত ও অবৈধ উপায়ে। ICDDRBর গবেষণায় দেখা গেছে, সীসা শিশুদের মস্তিষ্কের বিকাশে মারাত্মক প্রভাব ফেলে, কমিয়ে দেয় শেখার ক্ষমতা ও IQ। শিশুরা 4 থেকে 5 গুণ বেশি সীসা শোষণ করে। সেটার কারণে দেখা যায় যে প্রচুর পরিমাণে IQ লস হয় বা বুদ্ধিমত্তা কমে যায়। সয়েল, মানুষকে, অ্যানিম্যাল, এগ্রিকালচারাল প্রোডাক্ট প্রত্যেকটা জায়গাতে আসলে কন্টামিনেটেড করে ফেলতেছে। তার মানে এক্সপোজার সেস বন্ধ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। অবৈধ ব্যাটারি কারখানা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। ইনফরমাল সেক্টরে যা অবৈধভাবে যেখানে সেখানে ব্যাটারিটা গলাচ্ছে, সবাই মিলে আমরা চেষ্টা করছি যে যেসব জায়গা থেকে লেড উৎপন্ন হয়, লেড ব্যবহার করে, সেটাকে বন্ধ করা। বিশেষজ্ঞদের মতে, কার্যকর নজরদারি ও আইন প্রয়োগ ছাড়া ব্যাটারি চালিত যানবাহনের এই ক্রমবর্ধমান ব্যবস্থাপনা সংকট ভবিষ্যতে আরও বড় জনস্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কঠোর পদক্ষেপ না নিলে সীসা দূষণের এই নীরব সংকট আরও ভয়াবহ আকার নিতে পারে। ভবিষ্যতে তৈরি হতে পারে এক মেধাহীন প্রজন্মর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বিরল ও প্রাণঘাতী সিস্টিক ফাইব্রোসিস রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যের জেনেরিক ওষুধ সরবরাহের নতুন মাইলফলক অর্জন করল বাংলাদেশি ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান। এর ফলে যুক্তরাষ্ট্রের তুলনায় 96% কম মূল্যে সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ বিশ্বজুড়ে রোগীদের জন্য সরবরাহ করতে পারবে প্রতিষ্ঠানটি। সোমবার টঙ্গীতে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সাউথ আফ্রিকা সহ 6টি দেশের রোগী এবং তাদের প্রতিনিধিদের হাতে ওষুধটি হস্তান্তর করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটি ট্রিকো নামে ইলেক্সা ক্যাফটর, টেজা ক্যাফটর ও আইভা ক্যাফটরের সমন্বয়ে তৈরি ওষুধ বাজারে এনেছে। এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের উদ্ভাবিত ট্রিকাফটা এর জেনেরিক সংস্করণ। বেক্সিমকো ট্রিকোর বার্ষিক মূল্য নির্ধারণ করেছে প্রাপ্তবয়স্কদের জন্য $12,750 এবং শিশুদের জন্য $6,375। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে 17 দফা দাবি জানিয়েছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরে সংগঠনটি। এ সময় 17 দফা দাবি উত্থাপন করা হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে স্বাস্থ্য পুলিশ গঠন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন এবং বাস্তবায়ন,
স্বাস্থ্য প্রতিষ্ঠানের আধুনিক অর্গানোগ্রাম প্রণয়নের দাবি জানান তারা। ময়মনসিংহে খাদ্য সংরক্ষণাগারের গুদাম থেকে মিলের নামে বরাদ্দের গম কাগজে কলমে উত্তোলন দেখানো হলেও মজুদ রাখা হয়েছে গুদামেই, এমন খবরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে মেলে অনিয়মের সত্যতা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন খাদ্য সংরক্ষণাগারের ব্যবস্থাপক। গণন পণ্ডিতের ছবিতে ওয়াদুল হকের রিপোর্ট। ময়মনসিংহ কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের ৩০ নম্বর গুদামে স্তূপ করা শত শত গমের বস্তা। মেসার্স তালুকদার ফ্লাওয়ার মিলের নামে বরাদ্দের ৩৮০ মেট্রিক টন গম ১১ জুনের মধ্যে কাগজে কলমে উত্তোলন দেখানো হলেও বাস্তবে বেশিরভাগই রয়ে গেছে গুদামে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে খাদ্য সংরক্ষণাগারে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ৩০ নম্বর গোদাম থেকে উদ্ধার করা হয় ২৫০ মেট্রিক টন গম, যদিও তা মজুদ থাকা গমের হিসেবের বাইরে। সিএসডি ব্যবস্থাপকের কক্ষে নথিপত্র যাচাই এবং কর্মকর্তাদের লিখিত বক্তব্য নেন ম্যাজিস্ট্রেট। পরে সাংবাদিকদের এড়িয়েই চলে যান তিনি। ওনাদের রেজিস্টারগুলো ভালোভাবে মেনটেন করা হচ্ছে না, তো এটাই আমরা দেখেছি। ওনাদের রেজিস্টার যিনি দায়িত্ব পালন করেছেন ওনাদের লিখিত বক্তব্য নিয়েছি, আর যিনি ম্যানেজার আছেন ওনাদের লিখিত বক্তব্য নিয়েছি, আর এরপরে আমরা সিদ্ধান্তটা পরে জানাবো। তবে গোডাউন ইনচার্জের দাবি ১১ জুন বৃহস্পতিবার থাকায় গম বুঝিয়ে দেয়া যায়নি ওই মিলকে। আর মিল মালিক বলছেন ৩৮০ মেট্রিক টন গম বুঝে পেয়েছেন তিনি। নিয়ম তো স্বাভাবিকভাবেই আমরা মানার চেষ্টা করি, বা কোনো ক্ষেত্রে দেখা গেছে যে কিছু নিয়ম আর কি অনিয়মের পর্যায়ে পড়ছে আর কি। মাল বুঝা পাইছে এবং এটা ডেলিভারি হয়ে গেছে। মোট হলো ৩৮০ মেট্রিক টন পুরোটাই বুঝা পাইছে। অভিযোগ রয়েছে কাগজপত্রে গম উত্তোলন দেখিয়ে সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হয়। তবে অনিয়মের কথা অস্বীকার করেছেন সিএসডি ব্যবস্থাপক। কাজের প্রচণ্ড চাপ থাকাতে এবং ওই যে উনাদের আমাদের চাপের কারণে হয়তো একটু স্লো হয়ে গেছে, যেটা আজকে নিয়ে যাওয়া শেষ হয়ে যাওয়ার কথা ছিল, এটা হয়তো কালকে ফার্স্ট আওয়ার লাগবে। সিএসডি কর্মকর্তাদের এমন অনিয়মের সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। রায়ের ৭ মাস পরও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি জুলাই হত্যা মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের সাজার আপিল। একই অবস্থা আরও কয়েকটি মামলারও। ট্রাইব্যুনাল আইনে আপিলের জন্য ৩০ দিন ও আপিলের পর তা ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির কথা বলা হয়েছে। আপিল শুনানির জন্য প্রসিকিউশনের প্রস্তুতি সম্পন্ন হয়নি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে মৃত্যুর মুখে ফেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ একে একে পালিয়ে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও দলীয় নেতারা। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. গত বছরের ১৭ নভেম্বর জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে ৫ বছরের দণ্ড দেয়া হয়। গত বছরের ১৫ ডিসেম্বর শেখ হাসিনা ও কামালের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে প্রসিকিউশন। তবে সেই আপিলের চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। একটা ৬০ দিনের ডাইরেক্টরি বিধান আছে, তো যদি ৬০ দিনের মধ্যে আপিলটা নিষ্পত্তি নাও হয়, এজন্য আপিলটা ইনফ্রাকচারাস হয়ে যাবে না, আপিল বহাল থাকবে। প্রসিকিউশন বলছে প্রস্তুতি সম্পন্ন না হয় আপিল শুনানি থেমে আছে। একই অবস্থায় জুলাই অভ্যুত্থানে চাংখারপুলে হত্যাযজ্ঞ ও আসলে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলাও। আমরা এখন পর্যন্ত শুনানির জন্য কোনো উদ্যোগ নেইনি এই কারণে যে আমাদের এখন পর্যন্ত আপিলটা শুনানির জন্য আমরা প্রস্তুতি নিতে পারি নাই। অন্যান্য আপিলগুলো যারা আসামির পক্ষ থেকে করেছে সেগুলোও পেন্ডিং আছে। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলা রায়ের জন্য অপেক্ষমান রয়েছে। এগুলো রায় হতে পারে চলতি মাসেই। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। ২৪কে বড় করতে চেয়ে যারা ৭১ নিয়ে প্রশ্ন তোলেন তারা রাষ্ট্রদ্রোহিতা করছেন বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। তার অভিযোগ, বিএনপি সরকার সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে অবস্থান তৈরি করলেও রাজনৈতিক প্রশ্নে পিছিয়ে পড়ছে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে হেনস্থার ঘটনায় ভারত সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান সাইফুল হক। ২৪-এর গণঅভ্যুত্থানকে নিয়ে যারা এটাকে বড় করতে চেয়ে
যারা আমার ৭১কে প্রশ্ন করেন। ৭১ নিয়ে প্রশ্ন তোলা মানে আমার কাছে এটা একটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। বিএনপির সামনে একটা ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, একটা প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী একটা রাষ্ট্র, একটা জনগোষ্ঠীকে নেতৃত্ব প্রদান করা। এই জনতুষ্টিমূলক বাজেট খালি মানুষকে কথার চানাচুর দিয়ে মুখস্থ করা, তাদেরকে মনোতুষ্টি করবার চেষ্টা করা ছেড়ে দিয়ে জনগণের কল্যাণের জন্য বাস্তবমুখী পদক্ষেপ দেওয়া না হয়, তাহলে এই দেশ সত্যি সত্যি কথাই দাঁড়াবে। বিমার প্রতি মানুষের আস্থা ফেরাতে বিপদের সময় দ্রুত বিমা দাবির অর্থ পরিশোধের তাগিদ দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সোমবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স আয়োজিত এমজিকিউ লিডার্স ক্লাব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্যবসা নয় বরং বিমা প্রতিষ্ঠানগুলোকে মানব সেবার উদ্দেশ্যে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় বিমা কর্মীদের উৎসাহিত করতে সোনালী লাইফের প্রতিষ্ঠাতা প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুসের স্মরণে এমজিকিউ লিডার্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা জানান, গেল বছর সোনালী লাইফ 405 কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে। লাইফ ফান্ডে 892 কোটি টাকার তহবিল নিয়ে এখন দেশের শীর্ষ 10টি জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে সোনালী লাইফের অবস্থান 7ম। এই টোটাল সেক্টরটাকে ওনারা ডেভেলপ করতে সাহায্য করবেন, যাতে মানুষ যে কারণে ইন্স্যুরেন্সগুলো করে, যেই কারণে পরিবারের বিপদের সময় যেন তারা সেই সহায়তাটা পেতে পারে, এই ব্যাপারে যেন সবাই আরও সিম্প্যাথেটিক ওয়েতে এবং মোর ডিলিজেন্টলি ওনারা চেষ্টা করে যাতে এই ফ্যাসিলিটিটা, এই সেবাটা তারা দিতে পারে। ভাঙা বরিশাল কুয়াকাটা রেলপথ নির্মাণে 8 বছর আগে বরিশালে ভূমি অধিগ্রহণের পরিকল্পনা করা হয়। যেসব স্থানে রেল লাইন ও স্থাপনা নির্মাণের কথা ছিল, সেসব ভূমিতে দেওয়া হয় বিক্রি ও সংস্কারের নিষেধাজ্ঞা। তবে এখনও ক্ষতিপূরণ পায়নি জমির মালিকেরা। একই সঙ্গে থমকে আছে পায়রা বন্দরকে ঢাকার সঙ্গে সরাসরি রেল নেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগও। সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত অপূর্ব রিপোর্টে। সুলতান খান জীবন শয়নে সন্তানদের সঙ্গে বসবাসের স্বপ্ন আটকে আছে রেললাইন প্রকল্প সংশ্লিষ্টদের দেয়া লাল রঙের নম্বরে। রেললাইনের জমি অধিগ্রহণের তালিকায় নাম ওঠায় নিজের বাড়িটি না পারছেন বিক্রি করতে, না পারছেন নতুন করে সাজাতে। কাস্টমার রেল লাইনে নেবে, রেল লাইনে লই যাবে আর কিনবো। একই সংকটে বরিশাল নগরীর টিয়াখালী ও দক্ষিণ সাগরদী সহ 10 থেকে 12 কিলোমিটার এলাকার হাজারো বাসিন্দাদের। তাদের অভিযোগ, 8 বছর আগে প্রকল্প কর্মকর্তাদের দেয়া লাল রঙের নম্বরের কারণে তৈরি হয়েছে বসতবাড়ি সংস্কার ও জমি বিক্রিতে সব ধরনের নিষেধাজ্ঞা। ভিটাটা হলো আমার বাপ দাদার পূর্বপুরুষের ভিটা, 2 তলা বা 3 তলা কাজ শেষ করব, কিন্তু ওইটা আমি পাচ্ছি না। সরকার যদি এই বাড়িঘর নেওয়া হয় তা নিয়ে যাবে, না নিলে বললে দেবে যে না কাজ হইবে না, আমরা একটা কিছু করব। ভাঙা থেকে কুয়াকাটা রেলপথটি বরিশাল জেলার বিভিন্ন স্থান হয়ে এগিয়ে যাওয়ার কথা রয়েছে পটুয়াখালীর দিকে। দক্ষিণ অঞ্চলের রেল লাইনে যুক্ত করতে 5,600 একর জমির এই মহাপরিকল্পনায় 19টি স্টেশন আর একটি জংশন সমৃদ্ধ এই মেগা প্রকল্পের প্রাথমিক বাজেট 41,200 কোটি টাকা। ব্যয় যখন বেড়ে যাবে তখন দেখা যাবে এটার বাস্তবায়ন যোগ্য থাকে কিনা আমরা আশঙ্কা করছি সেখানেও। রেল কর্তৃপক্ষ বলছে সম্ভাব্যতা যাচাই আর নকশা চূড়ান্ত হলেও পুরো প্রকল্পই এখন আটকে আছে অর্থ সংকটে। ফিজিবিলিটি স্টাডি এন্ড ডিটেইল ডিজাইন কমপ্লিট হয়েছে, কিন্তু ফান্ডিং এর অভাবে প্রজেক্টটা এখনো শুরু করতে পারেনি গভর্নমেন্ট। ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 215 কিলোমিটারের যে রেল প্রকল্প নেওয়া হয়েছিল সেটি বাস্তবায়ন করুক এই সরকার, যার মধ্য দিয়ে আকাশ, নৌ, সড়ক যোগাযোগের মতোই রেল খাতেও যোগাযোগ স্থাপন হবে এক মাইল ফলক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বাজারে আসতে শুরু করেছে রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙা আম। অনলাইন অর্ডার কিংবা সরাসরি বাগানে গিয়ে আম কিনছেন ক্রেতারা। এবার অন্তত 300 কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। গাছে গাছে ঝুলছে সবুজ আর হালকা লালচে রঙা পরিপক্ক হাড়িভাঙা আম।
প্রতি বছর 20 জুন থেকে বাজারে উঠলেও এবার আবহাওয়া অনুকূলে থাকায় রংপুরে কিছুটা আগেই শুরু হলো হাড়িভাঙ্গার বাজারজাত। সোমবার সকালে বিপণনের উদ্বোধন করেন জেলা প্রশাসক। বর্তমানে বাগানগুলোতে ব্যস্ত সময় পার করছেন মালিকেরা, তবে দাম নিয়ে কিছুটা হতাশ তারা। কীটনাশক ঔষধের দাম বেশি, এটা তো একটা বিশেষ করে হিসাব হয়। এদিকে জমতে শুরু করেছে হাড়িভাঙ্গার বাজারগুলো। অনলাইন অর্ডার কিংবা সরাসরি বাগানে গিয়েও আম কিনছেন ক্রেতারা। গত বছর একটু বেশি আমটা খুবই ভালো। দাম তো চাচ্ছে 300 350 পাল্লা। সঠিক বাজারজাতে বাগানীদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। আর মৌসুমী ব্যবসায়ীদের নিরাপত্তা এবং বাজার ব্যবস্থাপনায় উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। হাড়িভাঙ্গার শেলফ লাইফ কম, অল্প দিনে সেটি ভিতরে নরম হয়ে যায়, মানুষের খাবার উপযুক্ত থাকে না। সেক্ষেত্রে কিন্তু কৃষি গবেষণা কাজ করছে। ফ্যাসিলিটিজের উন্নয়ন, বিশেষ করে আমাদের বাণিজ্য সহায়ক অবকাঠামো তৈরি, এটা চেষ্টা করছি। রংপুর বিভাগে এবছর প্রায় 3800 হেক্টর জমির বাগানে 48,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। ইলিশের মৌসুমেও তীব্র সংকটে বিপর্যস্ত রূপালী ইলিশের রাজধানী বরিশাল। সরবরাহ ঘাটতি থাকায় 1 কেজি ওজনের ইলিশের দাম ঠেকেছে 2500 টাকায়। সংশ্লিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে মাছ শিকার আর প্রাকৃতিক পরিবর্তন সৃষ্টি করেছে সংকট। সুজয় দাসের তোলা ছবিতে বিস্তারিত মেহেদী হাসান বাপ্পির রিপোর্ট। বাজারে ক্রেতা বিক্রেতার দরদামের দৃশ্য দেখে প্রথমে মনে হতে পারে স্বাভাবিক বেচাকেনা, কিন্তু না, এর আড়ালে লুকিয়ে আছে মধ্যবিত্তের রূপালী ইলিশের স্বাদ নেয়ার আকুতি। উচ্চ মূল্যের বাজারে ইলিশ না কিনেই চলে যাচ্ছেন অনেকে। ইলিশের সংকটে চেনা রূপ হারিয়েছে বরিশালের কীর্তনখোলা তীরের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র। ইলিশের রাজধানী খ্যাত বরিশালে এখন মাছের রাজাই যেন উধাও। ঘাটতির তীব্রতায় দাম ঠেকেছে ক্রেতার নাগালের বাইরে। মাছের যে আকার ছোঁয়া দাম, দক্ষিণাঞ্চল ইলিশের উৎপত্তি, সেখানে মাছের হাহাকার। মাছের যে অবস্থা, বাজারে যে দাম, এই উর্দুতে মাছই তো কেনা যাচ্ছে না। ছোট মাছ দিয়ে কিনতে পারি না, ইলিশ মাছ হ্যাঁ দাম বেশি। গরিবের জন্য ইলিশ মাছ খাওয়া যাবে না। পোর্ট রোড মৎস্য আড়তদার সমিতি বলছে, চলতি মৌসুমে ইলিশের আমদানি ঠেকেছে 30 থেকে 38 মনে। দাবি, বিগত বছরগুলোর চেয়ে এবার নদী যেন একেবারেই শূন্য। ছোটবেলায় ছিলাম, ওই যে সময় বাবার সাথে যাইতাম, ওই সময় অনেক মাছ ছিল। এখন দীর্ঘ 2-3 বছর ধরে ততটা মাছ নাই নদীতে। মাছ নাই নদী, এই কারণে মাছের দামটা বৃদ্ধি। এবং ওই জাটকি মনে করেন আগে কিছু জাটকি ওঠে, দাম একটু সীমিতর মধ্যে থাকতো, আর জাটকি মেটকি ওঠে না। এই সময়কালে মিষ্টি পানিতে মাছ কম থাকে। এই আপনি জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাসের সময় একটু কম থাকে মাছ, হয় আষাঢ়ে 15-20 থেকে কিছু মাছ আমদানি হইতে পারে। মানবসৃষ্ট ও প্রাকৃতিক প্রতিকূলতায় ইলিশের গতিপথ পরিবর্তন ও সরবরাহ হ্রাস পেয়েছে বলছে মৎস্য বিভাগ। এরপর আমাদের দূষণ একটা বড় ফ্যাক্টর, দূষণ অতি আহরণ একটা বড় ফ্যাক্টর। আমাদের জেলে আর মাছের অনুপাত ঠিক না, যে পরিমাণ জেলে থাকলে তাতে বেশি জেলে মাছ ধরে। ম্যানমেড কারণ এবং ন্যাচারাল দুটো মিলিয়েই মাছের সংখ্যাটা একটু কম। 11 জুন মধ্যরাত থেকে চলছে সমুদ্রে ইলিশ শিকার। এর আগে নদ নদী থেকে মাছ ধরা শুরু হয় 1 মে থেকে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। দেশের বাইরের খবর। অবশেষে যুদ্ধবন্ধে শান্তি চুক্তিতে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে 2 দেশ চুক্তিতে সই করবে। চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী উন্মুক্ত এবং নৌ অবরোধ প্রত্যাহারের কথা জানান ট্রাম্প। চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। কয়েক মাসের সংঘাত ও দীর্ঘ আলোচনার পর অবশেষে শান্তি চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রথম এ ঘোষণা দেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার জেনেভায় আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত চুক্তি সই হবে বলেও উল্লেখ করেন তিনি। এর কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। এটাকে বড় ধরনের সমঝোতা উল্লেখ করে তিনি দাবি করেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। শুক্রবারই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে চুক্তি স্বাক্ষরের দিনক্ষণের বিষয়টি নিশ্চিত করলেও হরমুজ ইস্যুতে ইরানের পক্ষ থেকে এসেছে ভিন্ন ব্যাখ্যা। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ভবিষ্যৎ সমঝোতায় প্রণালীটি ইরানি ব্যবস্থাপনায়ই পরিচালিত হবে। চুক্তিতে গেলেও ইরান যুক্তরাষ্ট্রকে পুরোপুরি বিশ্বাস করছে না দাবি করে উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, চুক্তির পর 60 দিনের আলোচনায় প্রধান অগ্রাধিকার হবে দেশটির উপর সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার।
চুক্তির খসড়ায় লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি, ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালী পুনরায় চালু এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের প্রতিশ্রুতি রয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। একই সঙ্গে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, নতুন নিষেধাজ্ঞা না দেয়া এবং সামরিক উপস্থিতি না বাড়ানোর প্রতিশ্রুতিও রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে চুক্তি পরবর্তী প্রক্রিয়া নিয়ে দুই পক্ষের অবস্থানে স্পষ্ট পার্থক্য লক্ষণীয়। ইরান বলছে যুক্তরাষ্ট্রকে আগে কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে, অন্যদিকে ওয়াশিংটন বলছে তেহরান প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত কোনো অর্থ মুক্ত করা হবে না। নাসরিন রুমি, সময় সংবাদ। ইরানি জনগণের ইচ্ছাশক্তির কাছে পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ওয়াশিংটনের চুক্তিতে সম্মত হওয়াতে নিজেদের বিজয় হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি। এদিকে চুক্তি হওয়ায় ইসরায়েলে বিরোধী দলের তোপের মুখে পড়েছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিতে রাজি হওয়ায় যেন হাঁপ ছেড়ে বাঁচল বিশ্ব। দুপক্ষের এমন ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। চুক্তির বিষয়টি নিশ্চিত করার পর যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি। E4 জোটের এই নেতারা বহুল প্রতীক্ষিত এই চুক্তিকে বিশ্ব অর্থনীতি ও বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছে ইউরোপের এই শীর্ষ চার শক্তি। বিশ্ব নেতাদের জন্য সবচেয়ে বড় স্বস্তির বার্তা হয়ে এসেছে এই চুক্তির মাধ্যমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালুর সিদ্ধান্ত। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আশা প্রকাশ করেন এই করিডোর চালুর মাধ্যমে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত হবে। চুক্তিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান যে কোনো ধরনের উস্কানি ও নাশকতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এই চুক্তির পেছনে পর্দার আড়ালে থাকা মধ্যস্থতাকারীদের ভূমিকার প্রশংসা করেছে সবাই। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এই সমঝোতাকে স্বাগত জানিয়ে আলোচনার অনুকূল পরিবেশ তৈরির জন্য বিশেষভাবে পাকিস্তানকে ধন্যবাদ জানান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজও এই সফলতার প্রশংসা করেন। এদিকে এই চুক্তিকে নিজেদের সামরিক ও রাজনৈতিক বিজয় হিসেবে প্রচার করছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী দাবি করেন শত্রুপক্ষ তাদের অশুভ উদ্দেশ্যে ব্যর্থ হয়ে তেহরানের শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে। IRGC জানায় ইরানি জনগণের ইচ্ছাশক্তির কাছে পরাজিত হয়েছে শত্রুপক্ষ। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতে সম্মতি হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। দেশটির বিরোধী দলের নেতা ইয়ার গোলান বলেন এই চুক্তি তেহরানের বিরুদ্ধে তেল আবিবের সব সামরিক অর্জন মুছে দেবে। তিনি আরো বলেন নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছাড়ার আগে শত্রুপক্ষকে শক্তিশালী করে যাচ্ছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এবার ভাঙনের মুখে ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল। বিদ্রোহী 20 সাংসদ নতুন রাজনৈতিক দলের সঙ্গে যোগ দিতে লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়েছেন বলে খবর দেশটির গণমাধ্যমের। তৃণমূলও এই পদক্ষেপে সংসদীয় আইনের পরিপন্থী দাবি করে পাল্টা চিঠি দিয়েছে। দলের এমন টালমাটাল পরিস্থিতির মধ্যে ফের সিআইডির জেরার মুখে পড়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 15 বছর পশ্চিমবঙ্গ শাসন করা তৃণমূল কংগ্রেস ভোটে হেরে বড় রাজনৈতিক সংকটের মুখে। রোববার বিকেলে তৃণমূলের বিদ্রোহী 20 জন সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন বলে খবর আসে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে। চিঠিতে উত্তর পূর্ব ভারতের একটি ছোট রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া NCPI সঙ্গে মিশে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন বলেও খবর আসছে। মমতাপন্থী তৃণমূলের দাবি দলীয় প্রতীকে নির্বাচিত সাংসদরা এভাবে সংসদে পৃথক পরিচয় দাবি করতে পারেন না। তাই বিদ্রোহী সাংসদদের দাবিকে স্বীকৃতি না দিতে আবেদন জানানো হয়েছে স্পিকারের কাছে। অন্যদিকে কলকাতাতেও চাপ বাড়ছে তৃণমূলের দ্বিতীয় প্রধান মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। দ্বিতীয় দিনের মতো তাকে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। বিধানসভায় বিরোধী দল নেতা নির্বাচন সংক্রান্ত স্বাক্ষর বিতর্কের মামলায় তাকে জেরা করা হয়েছে বলে জানা গেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। যুক্তরাষ্ট্র ছেড়ে রেকর্ড সংখ্যক মার্কিন নাগরিক অন্য দেশে স্থায়ী হওয়ার পথ বেছে নিচ্ছেন। পরিসংখ্যান বলছে গেল বছর 4 লাখের বেশি মানুষ স্বেচ্ছায় দেশ ছেড়ে গেছেন। নাগরিকত্ব ছাড়ার আবেদন জানিয়ে কর্তৃপক্ষের জবাবের অপেক্ষায় আছেন 30,000।
জীবনযাত্রার উচ্চ ব্যয়, বন্দুক সহিংসতা ও স্বাস্থ্যসেবা সংকটের পাশাপাশি নতুন কর্মব্যস্ততাও বদলে দিচ্ছে মার্কিন নাগরিকদের চিন্তাধারা। গত এক বছরে যুক্তরাষ্ট্র ছেড়ে গেছেন রেকর্ড 4 লাখের বেশি মার্কিন নাগরিক। অনেকে ত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। দেশটিতে বাড়তে থাকা বন্দুক সহিংসতা, ব্যয়বহুল স্বাস্থ্যসেবা আর জীবনযাত্রার উচ্চ ব্যয় থেকে মুক্তি পেতেই তাদের এই স্বেচ্ছায় দেশ ও নাগরিকত্ব ত্যাগ। সম্প্রতি ব্রুকিংস ইনস্টিটিউশনের জরিপে এমন তথ্য উঠে এসেছে। একসময় উন্নত জীবনের প্রতীক হিসেবে পরিচিত আমেরিকান ড্রিম এখন অনেকের কাছে আগের মতো আকর্ষণীয় থাকছে না। জরিপ বলছে গত অর্ধ শতাব্দীর মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার চেয়ে দেশটি ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হয়েছে। প্রায় 20% মার্কিন নাগরিক বিদেশে বসবাস করতে আগ্রহী। 2024 সালেই বিদেশে বসবাসরত মার্কিন নাগরিকের সংখ্যা ছিল প্রায় 55 লাখ। বিশেষজ্ঞদের মতে এই সংখ্যা এখন আরও বেড়েছে। বিদেশে পাড়ি জমানো মার্কিন নাগরিকদের সবচেয়ে পছন্দের গন্তব্য মেক্সিকো ও কানাডা। পাশাপাশি উরুগুয়ে, কোস্টারিকা, পানামা, জার্মানি ও পর্তুগালেও আগ্রহ বাড়ছে তাদের। দূরবর্তী কর্মব্যবস্থা বা রিমোট ওয়ার্কের বিস্তার বিদেশে বসবাসকে আরও সহজ করে তুলেছে। প্রযুক্তির কারণে এখন অনেকেই অন্য দেশে বসে মার্কিন প্রতিষ্ঠানে কাজ করতে পারছেন। তবে ভাষাগত বাধা, সাংস্কৃতিক পার্থক্য, অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক জটিলতা এখনও বড় চ্যালেঞ্জ। এই পরিবর্তনের আরেকটি বড় ইঙ্গিত মিলছে নাগরিকত্ব ত্যাগের প্রবণতায়। 2009 সালের আগে যেখানে বছরে মাত্র 200 থেকে 400 মার্কিন নাগরিক নাগরিকত্ব ত্যাগ করতেন, সেখানে 2025 সালে সেই সংখ্যা প্রায় 5000-এ পৌঁছেছে। এছাড়াও আনুষ্ঠানিকভাবে মার্কিন নাগরিকত্ব ছাড়ার জন্য বর্তমানে প্রায় 30,000 মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাক্ষাৎকারের অপেক্ষায় রয়েছেন। শিউলি রোসা, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনিতে রেকর্ড সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে শেষ হলো ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় আলোর উৎসব ভিভিড। 24 দিন ব্যাপী এই আয়োজনে এবার অংশ নেন প্রায় 35 লাখ দেশি বিদেশি পর্যটক। শীতের মৌসুমে ঝিমিয়ে পড়া প্রকৃতিতে প্রাণ ফেরাতে এবং সিডনির অর্থনীতি চাঙ্গা করতেই প্রতি বছর এই উৎসব আয়োজন করা হয়। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। রেকর্ড সংখ্যক দর্শনার্থীর উপচে পড়া ভিড়ে নিয়ন আলোর বর্ণিল রশ্মি ছড়িয়ে শেষ হলো অস্ট্রেলিয়ার সিডনির বিশ্ববিখ্যাত উৎসব ভিভিড। টানা 24 দিন ব্যাপী রঙিন আলোর ভিন্ন এক জগৎ দেখতে এবছর জড়ো হয়েছিল প্রায় 35 লাখ দেশি বিদেশি দর্শনার্থী। নির্দিষ্ট কোনো থিমে বন্দি না করে এবার ভিভিড উৎসবকে চিত্রিত করা হয় অস্ট্রেলিয়ার মিশ্র সংস্কৃতির সেতুবন্ধন হিসেবে। সম্পূর্ণ বিনামূল্যে দর্শনার্থীরা দারুণ এই উৎসব উপভোগের সুযোগ পান। এবছর লেজার শো ও কনসার্টের পাশাপাশি বাড়তি আকর্ষণ হিসেবে ছিল নিয়ন আলোয় সাজানো প্রমোত্তরী, আলো দিয়ে তৈরি শতাধিক স্থাপনা এবং বিশেষ ড্রোন শো। তবে যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কয়েকটি ড্রোন আকাশ থেকে পড়ে গেলে দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শো বাতিল করা হয়। শীত মৌসুমে পর্যটকদের আমন্ত্রণ জানাতে ও ঝিমিয়ে পড়া প্রকৃতির মাঝে প্রাণ সঞ্চার করতে প্রতিবছর সিডনিতে এই আলোর উৎসবের আয়োজন করা হয়। বিশেষ করে অস্ট্রেলিয়ার আইকনিক অপেরা হাউস, হারবার ব্রিজ ও ডার্লিং হারবার এলাকার সুউচ্চ ভবনগুলোতে লেজারের নিয়ন আলো অন্ধকার আকাশের বুক চিরে ছড়িয়ে পড়ে। রঙিন আলোর ঝলকানিতে সমুদ্র তীরবর্তী ঐতিহাসিক সব স্থাপনায় অস্ট্রেলিয়ার সংস্কৃতির এই মিশ্রণের গল্প রীতিমতো মুগ্ধ করেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ পর্যটককে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। 17 জুন আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আপাতত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরের স্বস্তি নাকি শঙ্কা? এমিলিয়ানো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের ইনজুরি নিয়ে কি আপডেট এসেছে? প্রথম ম্যাচের একাদশে থাকছেন তো তারা? যুক্তরাষ্ট্রের কানসাস থেকে আরও জানাচ্ছেন SM ইকবাল। দাঁড়িয়ে আছি মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটির আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বেস ক্যাম্প অরিজিন হোটেলের সামনে। এখান থেকে জানিয়ে দেব লিওনেল মেসিদের সবশেষ তথ্য। আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। তার আগে আজ অনুশীলন করেছেন লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। তবে সেই অনুশীলনটি গণমাধ্যমের জন্য আজ উন্মুক্ত রাখা হয়নি। সেখানে একটি গোপনীয়তা তারা রক্ষা করার চেষ্টা করেছে। সেটি কেন তারা করেছে সেই তথ্য আমাদের কাছে এসেছে। আমরা যতটুকু জানতে পেরেছি, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য একাদশ এখন পর্যন্ত পুরোপুরি গোছাতে পারেনি লিওনেল স্ক্যালোনি ডিউ টু তার দলে
বেশ কিছু ইনজুরির সমস্যা এখনও রয়েছে। তার মধ্যে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে গোলপোস্টের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে। আপনারা সবাই জানেন এমিলিয়ানো মার্তিনেজের ডান হাতের আঙ্গুলে চোট ছিল, ফ্র্যাকচার ছিল, সেটা অনেকটাই সেরে উঠেছে। তিনি সুস্থ হয়ে আবারও অনুশীলনে ফিরেছিলেন। তবে বল ধরতে গিয়ে আবারও যখন তিনি ডান হাতে চোট অনুভব বা ব্যথা অনুভব করছেন, তখন তাকে কিন্তু অনুশীলনের বাইরে রাখা হয়। আজকে তিনি অনুশীলন করেছেন, তবে তিনি দলের সঙ্গে অনুশীলন করেছেন নাকি একা একা অনুশীলন করেছেন সেই তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি বা আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আর্জেন্টিনা থেকে যেসব গণমাধ্যম কর্মী বিশ্বকাপ কাভার করতে এসেছেন বা টিম সংশ্লিষ্ট যারা আছেন, তারা মোটামুটি 50-50 একটা সম্ভাবনার কথা বলেছেন। অর্থাৎ হাতে এখনও একদিন সময় রয়েছে। এই একদিনের মধ্যে তিনি যদি পুরোপুরি ব্যথা মুক্ত হয়ে যান বা তার হাতে যদি ব্যথা অনুভব না করেন, তবেই দিবু মার্তিনেজকে নিয়ে একটা ঝুঁকি নেবেন লিওনেল স্ক্যালোনি। কারণ বিশ্বকাপ ধরে রাখার মিশনে যে আর্জেন্টিনা এসেছে, সেখানে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজ। তাকে নিয়ে আসলে স্ক্যালোনি কোনো ধরনের ঝুঁকি নিতে চান না। একই সঙ্গে দলের যে বাকি সদস্যদের নিয়ে একটু ধোঁয়াশা ছিল, যেমন নিকো পাস, নিকো গঞ্জালেস বা নাউয়েল মলিনা বা ক্রিস্টিয়ান রোমেরো, যাদের নিয়ে একটু ছোটোখাটো সমস্যা ছিল, সেটা নিয়ে অবশ্য সুসংবাদ এসেছে, তারা সবাই পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। তারপরেও স্ট্র্যাটেজিক্যাল কারণে অনেককে সেরা একাদশে না রেখে হয়তোবা পরিবর্তিত একাদশ অর্থাৎ সাবস্টিটিউট হিসেবে খেলাতে পারে। তবে তালিয়াফিকোকে নিয়ে এখন পর্যন্ত কোনো ক্লিয়ার মেসেজ আসেনি, অর্থাৎ তার চোট কোন পর্যায়ে রয়েছে সেটা কিন্তু এখনও স্পষ্ট করেনি টিম ম্যানেজমেন্ট। এবার একটি সুসংবাদ দেই, সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজকে নিয়ে। আপনারা সবাই জানেন আলভারেজ পায়ের গোড়ালির চোটে ভুগছিলেন, যার কারণে আর্জেন্টিনার বিশ্বকাপের আগে যে দুটো প্রস্তুতি ম্যাচ ছিল, সেই প্রস্তুতি ম্যাচ দুটোতে তাকে একাদশে রাখা হয়নি। লিওনেল স্ক্যালোনি চিন্তা করেছিলেন বা তার প্ল্যান ছিল হুলিয়ান আলভারেজের জায়গায় সেরা একাদশে নাম্বার 9 হিসেবে হয়তোবা লাউতারো মার্তিনেজকে খেলাবেন। তবে আমাদের কাছে একটি সুস্পষ্ট তথ্য এসেছে, চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন হুলিয়ান আলভারেজ, তাই তাকে ঘিরে এখন পরিকল্পনা করা হচ্ছে। অবশ্য যেহেতু প্র্যাকটিস ম্যাচে লাউতারো মার্তিনেজ ছিলেন, সুতরাং এখানে স্ক্যালোনি একটি মধুর সমস্যায় পড়েছেন। তবে সাবস্টিটিউট হিসেবে বা বদলি হিসেবে খেলে দুইজনকেই এই ম্যাচে অর্থাৎ আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে, এমন একটা তথ্য কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। মোটা দাগে বলা যেতে পারে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে অনেকটাই প্রস্তুত, অর্থাৎ শতভাগ প্রস্তুত না হলেও ঠিক এই মুহূর্তে 90 থেকে 95% প্রস্তুত হয়ে গেছে টিম আর্জেন্টিনা। সুতরাং বিশ্বকাপে একটি ইতিবাচক শুরুর অপেক্ষায় আছেন লিওনেল মেসিরা। কানসাস থেকে SM ইকবাল, মার্কিন যুক্তরাষ্ট্র। লিওনেল মেসিকে নিয়ে লুকোচুরি, টিম বাস থেকে টিম হোটেল কোথাও দলের সঙ্গে নেই আর্জেন্টাইন খুদে জাদুকর। অনুশীলনে আসা যাওয়ার পথে মেসিকে সমর্থকরা দেখতে অপেক্ষা করলেও কেউ জানেন না কোথায় মেসি। ফিফার চাহিদা অনুযায়ী আয়োজকদের ভিন্ন নিরাপত্তার ব্যবস্থায় যাতায়াত করছেন সর্বকালের সেরা ফুটবলার। যুক্তরাষ্ট্রের কানসাস থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। আমার পেছনে যে হোটেল, এখানেই আছে আর্জেন্টিনা ফুটবল দল। কিছুক্ষণ আগে অনুশীলন শেষ করে পুরো দল হোটেলে ফিরেছে। আজকের অনুশীলনটি ক্লোজ ডোর হওয়ায় সাংবাদিকরাও কিন্তু সেখানে প্রবেশের কোনো অনুমতি পায়নি। প্রচুর দর্শক কিন্তু এখানে ছিলেন, সমর্থকরা অপেক্ষা করছিলেন আর্জেন্টিনা ফুটবল দল অনুশীলন শেষ করে হোটেলে ফিরবেন এবং তারা প্রিয় দলের খেলোয়াড়দেরকে যদি এক ঝলক দেখা যায় সেই সুযোগের অপেক্ষায় ছিলেন। এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বক্সে যে ছবি চলছে, সেখানে কিন্তু দেখছি পুরো একটা মোটরকেড তাদেরকে আর্জেন্টিনার দলকে আসলে নিরাপত্তা দিয়ে হোটেলে আবার ফিরিয়ে আনছে এবং দল কিন্তু ভেতরে ঢুকে গেছে এবং সমর্থকদের মধ্যে কিন্তু ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গেছে। সবাই হাত নেড়ে দলের ফুটবলারদের আসলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। ইন্টারেস্টিং একটা তথ্য জানাতে চাই, এখানে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের একজনের সঙ্গে আমি কিছু তথ্য জানার জন্য যখন তার কাছে যাই, তার কাছ থেকে তথ্যটি পেয়েছি এবং বেশ আমার কাছে বেশ ইন্টারেস্টিং একটা বিষয় রয়েছে। আপনারা দেখলেন যে আর্জেন্টিনা দল যখন তাদের হোটেলে ঢুকলো, বেশ কয়েকটি বাস ছিল এবং একটা বাসে কিন্তু আর্জেন্টিনা তাদের দলের নাম 3 স্টার এবং সবকিছু তাদের দলের ব্র্যান্ডিং করা ছিল। সবাই কিন্তু ধারণা করছিলেন যে এই বাসেই হয়তোবা রয়েছেন লিওনেল মেসি, বিশ্ব ব্রহ্মাণ্ডে যাকে সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার বলে বিবেচনা করেন অনেকেই। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো লিওনেল মেসি এই বাসটিতে ছিলেন না। দলের অন্য সব সদস্য, কোচ বা কোচিং স্টাফের যারা ছিলেন সবাই কিন্তু একসঙ্গে এই বাসে করে হোটেলে ফিরেছেন, কিন্তু লিওনেল মেসি সবসময় আলাদাভাবে ট্রাভেল করেন এবং তাকে বিশেষ নিরাপত্তা দিয়ে অন্য পথ দিয়ে কিন্তু হোটেলে নেওয়া হয়েছে এবং সমর্থকরা এটা কিন্তু জানতেও পারেন না। এই বিষয়টি কেন সেটাও কিন্তু ব্যাখ্যা করেছেন সেই নিরাপত্তার দায়িত্বে থাকে সেই ব্যক্তি। তিনি বলেছেন
বিশ্বকাপ চলাকালীন লিওনেল মেসিকে বিশেষ নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে আয়োজক এবং ফিফার পক্ষ থেকে, এবং এ কারণে কিন্তু লিওনেল মেসিকে ভিন্ন পথে অনুশীলনে নিয়ে যাওয়া হয় এবং একই সঙ্গে ভিন্ন পথে এবং দল থেকে আলাদাভাবে বিশেষ নিরাপত্তা দিয়ে হোটেলে ফেরানো হয়। হয়তো এই খবরটা জানার পর অনেক সমর্থকের মন খারাপ হতেই পারে, তবে ফুটবলারদের নিরাপত্তার বৃহত্তর স্বার্থে কিন্তু এটা করতেই হচ্ছে আয়োজকদের। কানসাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপের আয়োজক শহরগুলোর মাঝে ব্যতিক্রম কানসাস সিটি। বিমানবন্দরকে সাজানো হয়েছে বিশ্বকাপের রঙে, আছে ফিফা শপ। অন্য শহরগুলোতে সমর্থকদের নানা ভোগান্তিতে পড়তে হলেও কানসাস সিটিতে আছে ফ্রি বাস সার্ভিস। কানসাস থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। নিউ ইয়র্কে ফিফা বিশ্বকাপের তেমন আমেজ পাওয়া না গেলেও কানসাস সিটিতে পা রেখেই দেখা মিলল ভিন্ন চিত্র। বিমানবন্দরে সমর্থকদের স্বাগত জানাতে ছিল নানা আয়োজন। বিশ্বকাপের গ্রুপ পর্বে কানসাসের যে দলগুলো অংশ নেবে বিমানবন্দরে সে দেশগুলোর ভাষায় স্বাগত জানানো ব্যানার চোখে পড়ে। ভিসা ইস্যুতে চলমান আসর প্রতিনিয়ত নিত্য নতুন বিতর্কের জন্ম দিলেও এখানেই ব্যতিক্রম কানসাস। গ্রুপ পর্বের 4টি আর নকআউটের 2টি সহ মোট 6টি ম্যাচ হবে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে। এই ভেন্যুতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরই মধ্যে কানসাস সিটিতে আসতে শুরু করেছেন আলবি সেলেস্তের সমর্থকরা। বিমানবন্দরে সমর্থকদের সাহায্য ও নানা তথ্য জানানোর জন্য ছিল ফিফার স্বেচ্ছাসেবীরা। নিউ ইয়র্কে ট্যাক্সি আর ট্রেন ভাড়ায় সমর্থকদের নাভিশ্বাস উঠলেও কানসাস এখানেও আলাদা। বিশ্বকাপের খেলা দেখতে এই শহরে আসা সমর্থকদের জন্য বিমানবন্দর থেকে ফ্যান জোন ও নির্দিষ্ট হোটেলে যাওয়ার জন্য আছে ফ্রি বাস সার্ভিস। বিমানবন্দরের ভেতরেই ছিল ফিফার অফিসিয়াল মার্চেন্ডাইজ শপ। প্রতিবারের মতো এবারও নানা ধরনের সুভেনির পাওয়া যাচ্ছে ফিফা শপে। অংশগ্রহণকারী দলগুলোর জার্সি, মগ, ক্যাপ, চাবির রিং সহ পাওয়া যাচ্ছে নানা জিনিস। তবে এখানেও আকাশচুম্বী অর্থ গুনতে হচ্ছে সাধারণ সমর্থকদের। একটা মগের দাম ধরা হয়েছে $20, টি শার্ট, জার্সির দাম প্রায় $100। বিশ্বকাপের শুরু থেকেই হচ্ছে নানা সমালোচনা, তবে এরপরও কানসাসে ফুটবল উৎসবে সামিল হতে প্রস্তুত সবাই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, কানসাস, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে বাংলাদেশ। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখন উৎসবের আমেজ। এবার নিজ ক্যাম্পাসে প্রিয় দলের পতাকা নিয়ে ব্যতিক্রমী আয়োজন করল নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, যেখানে ফুটবলের পাশাপাশি সম্প্রীতির বার্তাও তুলে ধরা হয়। বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে পুরো দেশ। সেই আমেজে যুক্ত হলো দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষার্থীরা। নিজেদের ক্যাম্পাসে পতাকা উত্তোলনের ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে তারা, যেখানে ফুটবলের পাশাপাশি সংস্কৃতি ও সম্প্রীতিরও বার্তা তুলে ধরে শিক্ষার্থীরা। ফুটবল বিশ্বের জনপ্রিয় 3 দেশ ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগালের পতাকা উত্তোলনের পাশাপাশি সমর্থকরা মেতে উঠে তর্কযুদ্ধে। কখনো মেসি, কখনো নেইমার, আবার কখনো ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রাজিলের হেক্সা কিংবা 7 আপ ছাড়াও তর্কের বিষয়বস্তু ছিল আর্জেন্টিনার পেনাল্টি বিতর্ক। জার্মানিরও, বাট বাংলাদেশের কনটেক্সটে হচ্ছে মানে ব্রাজিল আর্জেন্টিনা জিনিসটা যেহেতু বেশি হয়, সেই কারণে ওরা আমাদের মক করে, আমরা ওদের মক করি। ব্রাজিলই জিতবে, সমস্যা নেই। এই জন্য পর্তুগালের কথা আপাতত ভাবতেছি না। তো নেইমারের ইনজুরি হওয়ার সত্ত্বেও আমরা আসলে চাইতেছি যে ব্রাজিলই জিতুক। ফুল সাপোর্ট ব্রাজিলকে, জিতুক এটাই আশা করছে। ভীষণ হেক্সা যাতে হয় সেটাই আশা করছি। কোনো কিছুতেই পারে না, না আছে পেনাল্টি, না মিডফিল্ডে খেলতে পারে, না অ্যাটাকিং আছে, না ডিফেন্স আছে, কিছুই তো নাই। আমরা তো সব আছে, আমরা সব দিয়ে জিততে পারি ইনশাল্লাহ। পেনাল্টি ছাড়াও জিততে পারি, পেনাল্টি সহ জিততে পারি। তবে সব এক পাশে রেখে নিজের পছন্দের দলের হাতেই বিশ্বকাপ শিরোপা দেখতে চায় সমর্থকরা। রোনালদো, নেইমার, মেসির জন্য এটাই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে প্রথম বিশ্বকাপ জিতে গোট বিতর্কের অবসান ঘটাবেন বলে প্রত্যাশা সেলেকাও ভক্তদের। আমাদের জার্সিতে 3 স্টারের জায়গায় 4 স্টার অ্যাড হবে ইনশাআল্লাহ। ফ্যানরা মক করার জন্য, তারা যেহেতু জিততে পারে না ওয়ার্ল্ড কাপ, সো অনেক কিছু বলবে। এন্ড পার্ট অফ দ্য গেম, পেনাল্টি পার্ট অফ দ্য গেম। তো সব সময় করছিল, থাকবে অলওয়েজ। এবার নেইমারের হচ্ছে লাস্ট বারের ওয়ার্ল্ড কাপ, ইনশাআল্লাহ নেইমারের বেস্টটা দেবে, আর এইভাবে আমরা হেক্সা জয় করব ইনশাআল্লাহ। পড়াশোনার পাশাপাশি এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্যের পাশাপাশি শক্ত বন্ধন গড়ে তুলবে বলে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আমরাও চাই লেখাপড়ার মাঝে যদি এ ধরনের কিছু ঘটে তখন তারা একটা রিল্যাক্সেশন পায়। এখানে তো অনেক প্রেশার নিয়ে পড়তে হয় তাদেরকে। এই ধরনের একটা পরিবেশে যেখানে অন্য টিমকে একজন সাপোর্ট করে বা তারা অন্যকে সাপোর্ট করে, সেরকম একটা ইয়ের মধ্যে তারা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিয়ে থাকতে পারে।
পতাকা উত্তোলন না হলেও বিশ্বকাপ নিয়ে শিক্ষার্থীদের এই উন্মাদনায় অংশ হয়েছেন জার্মানি ও স্পেনের মতো দেশের সমর্থকরাও। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের 23তম আসর ঘিরে নারায়ণগঞ্জে বইছে উৎসবের আমেজ। পাশাপাশি মেসি আর আর্জেন্টিনা ভক্তদের উন্মাদনায় মেতেছে দ্বীপ জেলা ভোলা। নেচে গিয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা হাজারো মেসি। পরনে নীল সাদা জার্সি, হাতে পতাকা, ছিল নিজ দেশের লাল সবুজের পতাকাও। সোমবার বিকেলে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে দ্বীপ জেলা ভোলার বোরহানুদ্দিন সদর উপজেলা আর্জেন্টিনা ফ্যান ক্লাব। ঢোলার বাদ্যের তালে ঘণ্টাব্যাপী নাচ গান আর উচ্ছ্বাসে মেতে থাকেন ভক্তরা। পরে বর্ণাঢ্য শোভাযাত্রায় ছিল বিশাল পতাকা, ট্রাক বোঝাই স্পিকারে বিশ্বকাপের গানের আয়োজন। সাপোর্ট দিতেছি কারণ 17 তারিখের ম্যাচটা যাতে আর্জেন্টিনা জিতে। আনাচে কানাচে যেদিকে লক্ষ্য করবেন দেখবেন যে শুধু আর্জেন্টিনা। নারায়ণগঞ্জে আর্জেন্টিনা ভক্তরা 2400 বর্গফুট আকৃতির পতাকা প্রদর্শন করে নগরীর দেওভোগ এলাকায় সিটি পার্কের সামনে থেকে র্যালি বের করে। আকাশী সাদা রঙের আবহে উচ্ছ্বাসে মেতে ওঠেন দলটির ভক্তরা। একসাথে সবাই আনন্দ উদযাপন করব। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার দিকে আকৃষ্ট করতেই এই র্যালির আয়োজন। সাহাল আব্দুল্লাহ হালভি, সময় সংবাদ। আকাশী সাদা রঙে ছেয়ে গেছে রাজপথ, চারদিকে শুধু উৎসব আর উচ্ছ্বাস। বিশ্বকাপের আমেজ ছড়িয়ে রংপুরে মেতে ওঠেন শত শত আর্জেন্টিনা সমর্থক। প্রিয় দলের প্রতি ভালোবাসা জানাতে বর্ণাঢ্য আনন্দ র্যালি করেন ফুটবল প্রেমীরা। আকাশী সাদা রঙে ছেয়ে গেছে রাজপথ, চারদিকে শুধু উৎসব আর উচ্ছ্বাস। বিশ্বকাপের আমেজ ছড়িয়ে রংপুরে বর্ণাঢ্য র্যালিতে মেতে ওঠেন শত শত আর্জেন্টিনা সমর্থক। প্রিয় দলের প্রতি ভালোবাসা জানাতে একত্র হন ফুটবল প্রেমীরা। সোমবার সকালে নগরীর টাউন হল চত্বর থেকে বের হয় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র্যালি। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি আবারও টাউন হল চত্বরে এসে শেষ হয়। এ সময় সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি, হাতে ছিল জাতীয় পতাকা আর প্রিয় খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ফেস্টুন। র্যালির পুরো পথ জুড়ে আকাশী সাদা রঙের ধোঁয়ায় উৎসবের আবহ আরও বর্ণিল হয়ে ওঠে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। ড্রোন ক্যামেরায় ধরা পড়ে সমর্থকদের বিশাল উপস্থিতি আর আর্জেন্টিনার পতাকার মনোমুগ্ধকর দৃশ্য। বিশ্বকাপ ঘিরে এমন আয়োজনের মাধ্যমে নিজেদের আবেগ আর সমর্থনের বার্তা তুলে ধরেন ভক্তরা। তাদের প্রত্যাশা, প্রিয় দল মাঠের লড়াইয়ে সেরাটা দিয়ে আবারও শিরোপার স্বপ্ন পূরণ করবে। আকাশের রং আকাশী, আমাদের গায়ের রঙও আকাশী। মাঝে মাঝে কিছু কিছু বাসন্তী রং দেখা যায়, তাদের জন্য শুভকামনা, যদিও তারা ড্র করেছে। এই বিশ্বকাপ সেদিনই পূর্ণতা পেয়েছে যেদিন বিশ্বকাপে মেসি চুম্বন এঁকে দিয়েছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতি অগাধ বিশ্বাস সমর্থকদের। তাদের মতে শক্তিশালী দল, অভিজ্ঞ খেলোয়াড় এবং জয়ের মানসিকতা নিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপের ট্রফি হাতে বাড়ি ফিরবে। যেহেতু লাস্ট আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, ইনশাল্লাহ এবারও আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হব। মেসির কাছে আশা যে এইবার যেন ফাইনালে এইবারের জন্য কাপটা নেয়। সমর্থকদের একটাই প্রত্যাশা, বিশ্বকাপের মঞ্চে আবারও সাফল্যের গল্প লিখুক আর্জেন্টিনা। সেই স্বপ্ন নিয়ে দিন গুনছেন অ্যালবি সেলেস্তেদের ভক্তরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দিল্লির ইমিগ্রেশনে অসৌজন্যমূলক আচরণ, রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহেদ। ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে নিন্দা জানালো ঢাকা। বেনজিরকে ফেরাতে 30 দিনে প্রত্যর্পণ আবেদনের আহ্বান আরব আমিরাতের। রাজনৈতিক মামলা না থাকায় সহজে ফেরানোর আশা, বিচারের মুখোমুখি করা হবে ট্রাইব্যুনালেও। এবং যানজট নিরসনে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টার নির্দিষ্ট স্থানে নেয়ার তাগিদ। সচিবালয়ে বৈঠক। এই ছিল রাত 11টার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। প্রবাসের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী। ধন্যবাদ জাফর। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।